আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে আপনি লন্ডনে ফিরে যান। যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন। সবাই যার যার জায়গায় চলে যান যদি আপনার চামড়া এগুলো আঘাত লাগে। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে, সারা দুনিয়াতে এটা প্রমাণিত। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। আমরা বলছি না এগুলো আমরা এনকারেজ করতেছি না, কিন্তু এই জিনিসটাকে আপনি অন্যায় হিসাবে ফৌজদারি অপরাধের দিকে নেবেন। আওয়ামী লীগ আমলে যেটা করছে 10টা-20টা ছাত্র দলের গুন্ডা পান্ডা পাঠায় দিবেন, এরপরে পোলামার পান্ডে ওখানে পিটাইবেন, এইটা গণতন্ত্র না। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যারা ভুয়া স্লোগান দিছে তাদের সেফগার্ড করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া না। হুমকি দিবেন আওয়ামী লীগের মতো আপনার পতন হবে। একদম সিম্পল জিনিস। গত 24-এর আন্দোলন আপনারা সবাই কাভার করছেন, কোথায় ট্রিগার করছে দেখেন। কোটায় চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা পাবে? মনে নেই হাসিনা কইল পরে? এই সিম্পল খোঁচানি। রাজনীতিবিদদেরকে এই সহনশীলতা, ওই জন্য বলেছি গণতন্ত্রের রাজনীতি মানে হলো আমরা মোটা থাকতে হবে, আপনার গালি শুনতে পারতে হবে, গালি শোনার মতো ধৈর্য থাকতে হবে, এবং গালি কেন দেয় মানুষের এই কষ্টটা বুঝতে পারতে হবে। মানুষ আনন্দে থাকলে গালি দেয় না, মানুষের ভিতরে কষ্ট আছে, এটা বুঝতে হবে যে কেন আপনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অতএব এই ভুয়া স্লোগান দেওয়াটা জাস্টিফাইড, ন্যায্য। তাদের কাউকে বিচার করা, ফৌজদারি অপরাধ, ধরপাকড় করা, এই কোনো দিকে যাওয়ার নাম হলো ফ্যাসিবাদ। অতএব সাবধান। এবং এই দিকে পা বাড়াইলে ভুয়া স্লোগান কিন্তু ঠেকাইতে পারবেন। এত লক্ষ লক্ষ মানুষ ভুয়া স্লোগান দিবে, স্টেডিয়ামে ভুয়া স্লোগান দেয় নাই, কয়জনে ঠেকাইবেন? কত লক্ষরে গ্রেফতার করবেন? অতএব সারা দুনিয়ার প্র্যাকটিস, আপনি কাজ দিয়া মানুষের ভালোবাসা আদায় করবেন। যে কেন আমাকে ভুয়া বলতেছে, নিশ্চয়ই আমার কোথাও গ্যাপ আছে। আমি মানুষের ভালোবাসা আদায় করব কিভাবে? বিচারটা এনশিওর করে করব। আমি যেটা ওয়াদা দিয়েছি আমি সেটা করব, আমি করে দেখাবো যে হ্যাঁ আমরা করেছিলাম। এটার মধ্য দিয়ে হচ্ছে সমাধান। এই এত কিছুর ভিতরে দেখবেন আর একটা গুরুত্বপূর্ণ দুষ্টামি সরকার করেছে, সেটা হচ্ছে সচিবালয়ের যে আপনার সুপ্রিম কোর্টে যে সচিবালয় করা হয়েছিল, এই সচিবালয়টা তো র্যাটিফাই করা হয় নাই, বিলুপ্ত করে তার টোটাল ওয়ার্কফোর্স আইন মন্ত্রণালয় নিয়ে আসছে। সারা বাংলাদেশ এত এত কাজে ব্যস্ত যে আপনারা সেগুলো নিয়ে রিপোর্ট পর্যন্ত করা অথবা এগুলো নিয়ে মাথা দেওয়ার পর্যন্ত সময় কারো হয়নি। এবং এত মানে সময়টা কেমনভাবে কাজে লাগিয়েছে যে এটা নিয়ে পরবর্তীতে টকশো হওয়া, নিউজ হওয়া, কনভারসেশন হওয়া, সেটা হয় নাই। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাখলাম। আপনারা সংবিধান, যে সংবিধানের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় আছেন বলে মনে করেন, সেই 72-এর সংবিধানের অবমাননা করছেন আপনারা। মাজদার হোসেন মামলার রায় আপনার এনফোর্স করবার দায়িত্ব ছিল। সম্প্রতি যে রিটের ডিসিশন আসছে যে এই সংসদ সচিবালয় সংবিধান আলোকে 72-এর সংবিধানের আলোকে 116 রিপ্লেস করে যেই স্বাধীনতার প্রশ্ন ছিল সেই জায়গাগুলোকে আপনারা আবার অবমাননা করেছেন। অতএব যারা 72-এর সংবিধান জপতে জপতে মুখে ফেনা তুলছেন, এই কাজগুলো করবার মধ্য দিয়ে কিন্তু আপনারা গণভোটের রায়কে অমান্য করেছেন। ঐকমত্য কমিশন, জাতির এক্সপেকটেশন, প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব কিছুর সাথে আপনারা অভদ্র এবং বেইমানি করলেন। এবং মনে রাখবেন, এগুলোর ফসল হয়তো 3 মাসে আপনি টের পাবেন না, কিন্তু এই ফসল কিন্তু মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। আওয়ামী লীগের ফসল যেভাবে 17 বছরে জমা হয়েছে, আপনাদেরগুলো মৌসুমে মৌসুমে জমা হইতে থাকবে। অতএব তীব্র নিন্দা প্রতিবাদ করছি আমরা যে ঐকমত্যের ভিত্তিতে স্বাধীন বিচার বিভাগ করবার যে লড়াইটা চলছিল, যতটুকু আমরা এগিয়েছিলাম আপনারা আমাদেরকে আবার পিছায় দিলেন একইভাবে। এরপরে হচ্ছে যে আপনার আজকের টপিকে আসি, যে ঈদ আসলেই আপনার সবসময় যে সংকটটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে কোটি কোটি মানুষ এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যান, যে যেখানে কর্মস্থল থেকে বাড়িতে যান, বাড়ি থেকে আত্মীয় স্বজনের বাড়িতে যান। এই কার্যটা করতে 2টা বড় চ্যালেঞ্জ আমাদের সামনে সবসময় আসে। সেটা হচ্ছে পর্যাপ্ত যানবাহন না থাকা। আপনি এখন যে কোনো জায়গায় যান, গাবতলী যান, সায়দাবাদ যান, মহাখালী যান, দেখবেন যে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে একটা বাসের টিকিটের জন্য, একটা ট্রেনের টিকিটের জন্য। আবার যেই যানবাহন আছে সেই যানবাহনের কোয়ালিটির অবস্থা ভালো না। আমি এরকমও দেখেছি, বরিশালে গিয়ে আমার এলাকার এই এলাকায় দেখবেন যে ভিক্টর বাস আছে, যেটা এইখান থেকে সদরঘাট পর্যন্ত যায় মুরিট্টি। আমি পদ্মা সেতু পার হয়ে দেখি যে এইটা ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশাল যাইতেছে। যেই মুরিট্টিন ঢাকায় চলতে পারার কথা না 5-7 কিলোমিটার, সে 400 কিলোমিটার বরিশাল হয়ে সে কুয়াকাটা পর্যন্ত যাবে যাত্রী নিয়ে। সোনার বাংলার অবস্থাটা দেখেন যে কোন জায়গাতে আমরা আছি। যেই মাল ঢাকায় চলতে পারে না, যেই মুরিট্টিন, সেটা আপনি একেবারে সমুদ্র সৈকতে পাঠিয়ে দিচ্ছেন হলিডে করার জন্য। ও তো লাশ নিয়ে হলিডে করবে, ও তো জীবিত মানুষ নিয়ে যেতে পারবে না ওইখানে। কিন্তু দেখার কেউ নাই সোনার বাংলায়।
মানে আমাদের জীবনটা এই রাষ্ট্র, এই সরকারগুলো এত সহজ করে আপনারা নিচ্ছেন। প্রতি বছর একই ঘটনা ঘটতেছে, কিন্তু আপনারা কোনো অভিজ্ঞতা নিচ্ছেন না। প্রতি ঈদে শত শত মানুষ মারা যাবে, এই ঈদেও সোনার বাংলায় শত শত মানুষ মারা যাবে, আপনারাই রিপোর্ট করবেন যে এত শত লোক মারা গেছে। আর কতদিন রিপোর্ট করবেন? মারা যে গেছে সে তো বাইচা গেছে, হাজার হাজার মানুষ যে পঙ্গু হয়ে যাবে প্রত্যেকটা জার্নিতে, এই মানুষগুলোর দেখভাল করবার দায়িত্ব এই রাষ্ট্রের কি আছে? কোথাও কি কোনো দায়িত্ব তারা নিচ্ছেন না তো। তাহলে আপনারা ঈদ যাত্রাটাকে নিরাপদ করবার জন্য যা যা করণীয়, এইটা এই দেশে গবেষকরা, যাত্রী কল্যাণ সমিতি, বুয়েট, রোড সেফটি ফাউন্ডেশন থেকে শুরু করে অনেক সংগঠন ইতিমধ্যে বহুবার বলে দিয়েছে। সিম্পলি এই কাজগুলো করা দরকার, কিন্তু কোনো সরকার এই কাজগুলো করছে না। আমরা আবারও এই মৌসুমে সরকারকে মনে করিয়ে দিচ্ছি যে দয়া করে যেই কাজগুলো করা দরকার সেগুলো করেন। যাত্রী মৃত্যুকে কিভাবে অ্যাভয়েড করা যায়, তাদেরকে আহত হওয়া থেকে কিভাবে অ্যাভয়েড করা যায়, রোড সেফটি কিভাবে এনশিওর করা যায়, সেই কাজগুলো করেন। ফাইনালি হচ্ছে আপনার কোরবানির ব্যবস্থাপনা। আমরা বহুবার বলেছি, সারা বাংলাদেশ একটা পশুর হাটে পরিণত হয়েছে। আপনি দেখবেন যে রাস্তা ঘাটে, কোনায় কানিতে মানে মানে মানুষের থেকে মাঝে মধ্যে গরুর সংখ্যা বেশি মনে হয়। ঢাকা শহর তো খালি হয়ে যাবে আপনার, কদিন পর দেখবেন ঢাকা শহরে গরু বেশি, মানুষ নাই। রাস্তার মোড়ে 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 খালি গরু আর গরু আর গরু আর গরু। এখন প্রশ্ন হচ্ছে যে গরু তো দরকার, মুসলিম বিশ্বেও তো রেগুলার কোরবানি হইতেছে। যারা নিজ হাতে কোরবানি করতে চান তাদের কোরবানি করার সুযোগ সুবিধাও সেখানে আছে, কিন্তু সারা বাংলাদেশকে গরুর হাট বানাইতে হবে। সেজন্য সারা বাংলাদেশের রাস্তা ঘাট শহর, প্রত্যেক গ্যারেজ বিল্ডিংয়ের সামনে দেখবেন এত দুর্গন্ধ ময়লা। এক সপ্তাহ 10 দিন ঢাকা শহর থেকে বিভিন্ন শহরে আপনি কাঁচা গোশতের গন্ধ পাবেন। 2026 সালে আপনি 200 বছর আগের স্টাইলে কোরবানি করবেন। যারা কোরবানি সশরীরে করতে চায় তাদের সেই সুযোগ সুবিধা আপনি স্লটার হাউসেই রাখেন। আমরা বারবার বলেছি যে 5 স্টার কোরবানির হাট করেন, পশুর হাট করেন। যেই গাবতলীর যে বড় ময়দানটা আছে, এটাকে যদি আপনি 10 তলা বিল্ডিং করেন, সারা দুনিয়াতে এরকম বড় বড় হাট আছে। লিফটে করে গরু উঠায়, আপনার 50-100 গরু লিফটে করে উঠায় নামায়, ফ্লোর আছে। গরু ছাগল ভেড়ার ফ্লোর করে দেন। একই জায়গাতে গরুর পার্কিং স্লট আছে। যেমন ধরেন আমি গাবতলীতে একটা গরু কিনলাম, আমার বাসা হচ্ছে রামপুরাতে, ওই গরুটা তো আমার ট্রাকে করে আনার দরকার নাই, আমাকে একটা গরুর পার্কিং স্লট নিয়ে নেন। এইটা আমি 3 দিনের জন্য গরুটা ওইখানে রাখবো, আমার কাছ থেকে ভাড়া নেন, এবং ওই পার্কিং স্পটে ক্যামেরা থাকবে আপনার মোবাইলের সাথে ট্যাগ করা। আপনি প্রত্যেক দিন দেখতে পাবেন যে ওখানে গরুটাকে খাওয়ানো হচ্ছে কিনা, গরুটা আছে কিনা, দেখভাল করতেছেন কিনা। কোরবানির দিন ওইখানেই গরুটা জবাই করে গোশতটা বাড়িতে নিয়ে আসেন। তাহলে টোটাল গরুর হাট, কোরবানির পশু ব্যবস্থাপনা, রক্ত, বর্জ্য সব কিছু আপনি এক জায়গায় পাইলেন। এক জায়গা থেকে এরপরে আপনি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। সারা ঢাকা শহর আপনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন? সারা অন্যান্য শহর যতগুলো আছে, গ্রামে গঞ্জে উপজেলা, রাস্তার সামনে ঘাট, কিভাবে সরকারের এই ক্যাপাসিটি নাই তো। অত পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা, হাট ব্যবস্থাপনা, গরু ছাগল, তারপরে হচ্ছে কোরবানিটা করা ইটসেলফ, এই সবগুলো কাজ এক জায়গায় নিয়ে আসেন। সারা দুনিয়াতে এই প্রসেস আছে। আপনি ইদার স্লটার হাউসের লোকরা কোরবানি করে আপনাকে গোশত পাঠায় দিবে, তা না হলে আপনি নিজে গিয়ে কাটাকাটি করে গোশত নিয়ে বাসায় চলে আসবেন। তাহলে সারা শহর তো আর দুর্গন্ধে পড়লো না, সারা শহর তো দূষিত হইল না। এরপর যদি সোনার বাংলায় কোরবানির দিন তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যদি বৃষ্টি হয় তাহলে মনে হবে এখানে রক্তগঙ্গা হয়ে গেছে, রায়ট হয়ে গেছে। রীতিমতো রক্ত পানি মিশে আপনার একাকার হয়ে যাবে, কোনো ড্রেনেজ সিস্টেম নাই। আপনার ঢাকা শহর, চট্টগ্রাম শহর জলাবদ্ধতায় আটকে গিয়ে মনে হবে আপনি রক্তের ভিতরে গোসল করতেছেন। আবার এমনও মনে হইতে পারে আপনি রুহ আফজার পানি খাইতেছেন রমজান শেষে। তো এই জিনিসগুলো তো বদলানোর মতো, এগুলো তো আমরা চাইলে বদলাইতে পারবো। আমাদের যেহেতু পার্মানেন্ট বাজার আছে, হাট আছে, আপনি এখানে হাইটেক ম্যানেজমেন্ট করেন। সিম্পলি ম্যানেজমেন্ট করলে এটা সম্ভব। আপনি জানেন যে কোন শহরে রাফলি কতগুলো কোরবানি হবে। প্রত্যেক এলাকাতে ঠিক এইরকম একটা ব্যবস্থাপনা যদি করা যায়, তাহলে টোটাল বাজার ব্যবস্থাপনা একটা শৃঙ্খলাতে আসবে। আমরা চাই এই শৃঙ্খলার মধ্য দিয়ে কোরবানিটা হোক। এবং যদি প্রয়োজন হয় আপনি সৌদি আরব থেকে শুরু করে তুরস্ক, কাতার, যারা এই হাইটেকগুলোতে সবচেয়ে অ্যাডভান্স, সেই জায়গাগুলো থেকে আপনারা ট্রেনিং করেন, আপনারা বোঝেন, শেখেন। আপনারা তো খিচুড়ি খাইতে যান, আপনারা ইংরেজি শিখতে ব্যাংকক যান, যে দেশের মানুষ ইংরেজি জানে না।
আপনারা এই এসি দেখতে যান বিভিন্ন দেশে, টেলিভিশন কিভাবে কিনবেন সেটা দেখতে যান, কাপড় চুপড় প্যান্ট কোট টাই কেমনে পড়তে হয় সেগুলোর ট্রেনিং করতে যান। তো গরু জবাই স্লটার হাউস করতে আপনারা যান কোথাও, কোথাও গিয়ে শিখে আসেন। সরকারের টাকা লুটপাট করার তো অভাবের টাকা নাই, শপিংও করবেন প্রয়োজনে। চুপ্পু যেভাবে লন্ডনে দাঁতও দেখাইছে, শপিংও করছে, আপনারা শপিংও করবেন কাতারে গিয়া, তারপরে তুরস্কে গিয়া। তো এই ব্যবস্থাপনাগুলো করা দরকার। এইভাবে একটা রাষ্ট্র 2026 সালে 250 বছর আগের মধ্যযুগীয় স্টাইলে কোরবানির ব্যবস্থাপনা করতে পারেন, এটা প্র্যাকটিক্যাল না, এটা বন্ধ হওয়া দরকার। যারা অমুসলমান আছে তাদের একটু মনস্তত্ত্ব চিন্তা করেন, যারা বিদেশি থাকে এই শহরে, তাদের কাছে এই শহরটা দেখতে সেদিন কেমন লাগে। এটা আপনি নিজে যদি মানে ওই জায়গায় না থাকেন আপনি বুঝবেন না যে বাস্তবতাটা আসলে কীরকম আর কি। তো সেই জন্য আমরা সরকারকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি যে এই ব্যবস্থাপনাগুলো করেন। হাটকে কেন্দ্র করে যেখানে সেখানে সরকার দলীয় লোকদেরকে বসতে দেওয়া বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। হাটকে ঘিরে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এই চাঁদাবাজিগুলো বন্ধ করেন, মানুষের জীবনটাকে সহজ করেন। এটাই হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। রাষ্ট্র মানে হচ্ছে যে রাষ্ট্র মানুষের জীবনটাকে আরামদায়ক করবে, সহজ করবে। এই করবার প্রক্রিয়াতে যা যা করণীয় আপনারা সেগুলো করবেন। এটাই চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণ অভ্যুত্থানের পরের এই বাংলাদেশে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করবেন। বলা হচ্ছে যে আসলে মুখের ভাষা খারাপ, এই ধরনের অভিযোগ আসছে। আসলে প্রথম কথা হচ্ছে রাজনীতিবিদদেরকে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া যাবে। যেমন ধরেন আপনি যদি আমার আইডিতে যান, আপনি প্রত্যেক দিন দেখবেন মানুষ কি পরিমাণ আমাকে গালাগালি করে। এবং আমার অ্যাডমিনকে আমি বলে দিয়েছি যে কোনো গালাগালি ডিলিট করা যাবে না, কারণ আমাকে গালি দেওয়া তার গণতান্ত্রিক অধিকার। আমি যদি রাজনীতি করতে চাই আমার চামড়া এই পরিমাণ মোটা কইরা এই চেয়ারে বসতে হবে, এটাই রাজনীতি। আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে ওকালতি করতে হবে, সিম্পল জিনিস। আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন, সবাই যার যার জায়গায় চলে যান যদি আপনার চামড়া এগুলো আঘাত লাগে। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যাবে, সারা দুনিয়াতে এটা প্রমাণিত। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছুঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। আমরা বলছি না এগুলো আমরা এনকারেজ করতেছি না, কিন্তু এই জিনিসটাকে আপনি মানে অন্যায় হিসাবে ফৌজদারি অপরাধের দিকে নেবেন। আওয়ামী লীগ আমলে যেটা করছে 10টা-20টা ছাত্র দলের গুন্ডা পান্ডা পাঠায় দিবেন, এরপরে পোলামার পান্ডে ওখানে পিটাইবেন, এইটা গণতন্ত্র না। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীর দায়িত্ব হচ্ছে যারা ভুয়া স্লোগান দিছে তাদের সেফগার্ড করা, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে হুমকি দেওয়া না। হুমকি দিবেন আওয়ামী লীগের মতো আপনার পতন হবে, একদম সিম্পল জিনিস। গত 24-এর আন্দোলন আপনারা সবাই কাভার করছেন, কোথায় ট্রিগার করছে দেখেন। কোটায় চাকরি মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা পাবে, মনে নাই হাসিনা কইল পরে। এই সিম্পল খোঁচানি রাজনীতিবিদদেরকে এই সহনশীলতা, ওই জন্য বলেছি গণতন্ত্রের রাজনীতি মানে হইল চামড়া মোটা থাকতে হবে, আপনার গালি শুনতে পারতে হবে, গালি শোনার মতো ধৈর্য থাকতে হবে, এবং গালি কেন দেয় মানুষের এই কষ্টটা বুঝতে পারতে হবে। মানুষ আনন্দে থাকলে গালি দেয় না, মানুষের ভিতরে কষ্ট আছে, এটা বুঝতে হবে যে কেন আপনাকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। অতএব এই ভুয়া স্লোগান দেওয়াটা জাস্টিফাইড, ন্যায্য। তাদের কাউকে বিচার করা, ফৌজদারি অপরাধ, ধরপাকড় করা, এই কোনো দিকে যাওয়ার নাম হলো ফ্যাসিবাদ। অতএব সাবধান, এই দিকে পা বাড়াবেন না, এবং এই দিকে পা বাড়াইলে ভুয়া স্লোগান কিন্তু ঠেকাইতে পারবেন না। এত লক্ষ লক্ষ মানুষ ভুয়া স্লোগান দিবে, স্টেডিয়ামে ভুয়া স্লোগান দেয় নেই, কয়জনে ঠেকাইবেন, কত লক্ষরে গ্রেফতার করবেন। অতএব সারা দুনিয়ার প্র্যাকটিস, আপনি কাজ দিয়া মানুষের ভালোবাসা আদায় করবেন, যে কেন আমাকে ভুয়া বলতেছে, নিশ্চয়ই আমার কোথাও গ্যাপ আছে। আমি মানুষের ভালোবাসা আদায় করব কিভাবে, বিচারটা এনশিওর করে করব। আমি যেটা ওয়াদা দিয়েছি আমি সেটা করব, আমি করে দেখাবো যে হ্যাঁ আমরা করেছিলাম। এটার মধ্য দিয়ে হচ্ছে সমাধান। দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রায় বলা হয় যে সে শক্ত ভাষায় কথা বলে, রাজনীতি মানে তো তাই। বিরোধী দলের নেতার ভাষা সবার তো সব একরকম হবে না। বাংলাদেশে
সে আপনি দেখবেন যে সে গালাগালি করে প্রায় বলে, আমি শুনে দেখলাম যে এক দুইবার হয়তো বলে থাকতে পারে, কিন্তু গালাগালি করছে এরকম আমার চোখে পড়ে নাই। এই মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, বদমাইশ এগুলো বলে টরে আর কি। এগুলো সমস্যা কোথায়? বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের পলিটিক্স যারা করে অধিকাংশ তো এই ক্রাইটেরিয়া পড়ে, তো সত্য তো। এবং পরশুদিন তো সেটা প্রমাণিত হয়েছে, তারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী, লাঠিসোঁটা নিয়ে দিনে দুপুরে মানুষকে, নাসিরুদ্দিন তার লোকজনকে পিটাইছে। তো কথা তো সত্য, সমস্যা কোথায় এটা বলতে? সরকার দলীয় রাজনীতি করলে এইটা সহ্য করতে পারতে হবে, তা না হইলে রাজনীতি ছেড়ে দিতে হবে। এই গুন্ডামি করবেন না। আপনাদের কার কতটুকু হ্যাডম 17 বছরে আমরা রাস্তায় দেখছি। সো আল্লাহর ওয়াস্তে এই মাস্তানি করতে যায়েন না। জনগণ যদি মনে করে যে নাসিরুদ্দিন পাটোয়ারির ভাষা খারাপ, তারা নিজেরাই প্রত্যাখ্যান করবে। হাসিনাকে প্রত্যাখ্যান করছে না? আওয়ামী লীগের নেতাদেরকে মানুষ প্রত্যাখ্যান করছে না? যে কোনো রাজনীতিবিদ যদি মনে করে জনগণ যে না, তাকে আমি পছন্দ করব না, তার সাথে আমি পথ চলবো না, তার সাথে আমি একমত না, জনগণ প্রত্যাখ্যান করবে। জনগণের উপরে ছেড়ে দেন। সো গালি দিয়ে আপনি আটকায়ে পিটায়ে আপনার ভোট আপনি কমাইতেছেন, পাটোয়ারির ভোট কমতেছে না। এই কারণে সে আরো জনপ্রিয় হইতেছে, কারণ তার বক্তব্যকে আপনারা সত্য প্রমাণিত করেছেন। অতএব গণতন্ত্র মানে হচ্ছে গায়ে হাত তোলা যাবে না, এটা হলো সীমানা। এর বাইরে যা যা করা দরকার সব করেন, কোনো সমস্যা নাই। ওই এনসিপি অফিসের সামনে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারির ফাঁসি চান না, ব্যানার ধরে ফাঁসি চান, এটা তো গণতন্ত্রের সমস্যা নাই, তো মানববন্ধন করেন গিয়ে। তো সেটা না করে আপনি গায়ে হাত তুলতে যাচ্ছেন কেন? তো সেইটা কোনোভাবে কাম্য না, গ্রহণযোগ্য না।